বাংলাদেশে রাজনীতি নেই, যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া। প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে। সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার, যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। চলুন আলোচনা করে দেখা যাক। তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায়, আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঘণ্টা। দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে, ইউনূস তুই কবে যাবি? ইউনূস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ। যে সরকার 2024 সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল, তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি, নেই জনগণের অনুমোদন। তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বিচারপতিদের সইজাল করে 106 ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে। কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই। ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি। এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা। আজ 7 সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া, যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা। সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন, কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতেই। তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল, যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, মানে আওয়ামী লীগ সরকার। কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ক্ষমতায় ফেরা তো দূরের কথা। আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয়। কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন। বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারো নয়, কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন। কোনো নির্বাচনই হয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি, এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি। এই সরকারের সিদ্ধান্ত, নিয়োগ, পদোন্নতি সবই এখন প্রশ্নের মুখে। এমন প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারও এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের, কারণ এই ব্যবস্থাই পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠামোয় যেতে হবে। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। ফখরুলের বক্তব্যের ভেতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে। তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে, দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন। এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না, বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে। ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র। এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোর মধ্য দিয়ে ইউনূস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য, কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না। রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা, প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে, কিভাবে ফিরবে এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে।
মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইউনূস যদি চলে যায়, প্রায় সবার মুখেই এক কথা, যেই থাকুন ইউনূস থাকছেন না। দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ। আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে, দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আওয়ামী লীগ তা পারেনি, বিএনপি তো পারেইনি। যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে। আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ, আদালত, রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে, তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে? প্রথমত, দেশের অন্তত একটি রাজনৈতিক রোড ম্যাপ তৈরি হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে। তৃতীয়ত, জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে। এই তিনটি বিষয়ই ইউনূস সরকারের জন্য খুব বিপদ, কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায়। আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা। এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ। তবে সব দিক থেকে ইঙ্গিত একটাই, ইউনূসের দিন শেষ, তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না, কেউ না কেউ এসে জায়গা দখল করে। পৃথিবীর সব দেশেই এটা সত্য, এবারও তাই হবে। কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন, কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে, দলীয় ষড়যন্ত্র থেকে নয়, বা সন্ত্রাসীদের দ্বারা দখল করা নয়। মানুষ এখন শুধু পরিবর্তন চায় না, বৈধতার পুনর্জন্ম চায়। কে জানে, হয়তো ইতিহাসের চাকা আবার ঘুরছে আগের পথে। ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে, এই বাস্তবতা এখন আর কেবল অনুমান নয়, একটি দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতা বলেই তো মনে হচ্ছে। কি আপনার হচ্ছে না? আমার হচ্ছে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন।